আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের নিয়মিত সৃজনশীলে আসা দুই রকমের প্রশ্ন সলভ করব। এর মধ্যে একটা হলো বেলুনের মাঝে গ্যাস ভরে, সেটা ধরো একটা পানির স্তর, বেলুনের উপরে একটা V1 অর্থাৎ আয়তন, এখানে একটা আয়তন থাকে বাট একটা নির্দিষ্ট গভীরতায়, এই গভীরতা নিয়ে গেলে সেখানে আয়তন V2 হয়ে যায়। এই যে কত গভীরতা নিয়ে গেলে V2 হয়ে যায় অথবা আয়তন দুইটা দেওয়া থাকলে সেখানের যে গভীরতা, এই গভীরতাটা নির্ণয় করতে বলে নিয়মিত পরীক্ষায়। এইটা একটা শিখব। আরেকটা হলো শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা শিখব। তাহলে চলো প্রথমে এই অংশ দিয়ে শুরু করি, কিভাবে পানির গভীরতা নির্ণয় করা যায়। ধরো একটা বেলুন, যার আয়তন এখানে V1 আছে। তাহলে আয়তন V1 থাকলে এর উপর একটা প্রেসার কাজ করবে পরিবেশের, এটা বায়ুমণ্ডলের মধ্যে মনে করেছিল। এই প্রেসারটা ছিল P1, যেটা বায়ুমণ্ডলীয় প্রেসার। যেমন প্যাসকেল প্রেসারের যদি হিসাব করি তাহলে সেটা 101325 প্যাসকেল। এখন এইটাকে, এটা মনে করো পানির স্তর। এই বেলুনটাকে যদি আমরা পানির তলদেশে নিয়ে যাই এই গভীরতা পর্যন্ত, এই গভীরতায় নিয়ে যাওয়ার পর এটা হয়ে গেল V2। এইখানেও প্রেসার কাজ করবে। প্রেসারটা কত হবে? প্রেসারটা হবে P2। এখন দেখো এইখানে যে প্রেসারটা আছে সেই প্রেসারটা কত হবে? এই প্রেসারটা হবে, দেখো এই যে P2 আছে, এই P2 ইকুয়ালস টু পানির প্রেসার, পানির চাপ প্লাস, দেখো বায়ুমণ্ডল কিন্তু পানির উপরেও চাপ দিচ্ছে, তাহলে বায়ুমণ্ডলের চাপটা পানির সাথে লব্ধি আকারে ক্রিয়া করবে। তাহলে পানির নিচে যে বেলুনটা আছে সেই বেলুনের উপর ক্রিয়ারত চাপ কি হবে? পানির চাপ প্লাস ওই যে উপর থেকে বায়ুমণ্ডলের চাপ দিচ্ছে সেই বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ P1। এখন আমরা সূত্রের ক্ষেত্রে জানি, বয়েলের সূত্র অনুযায়ী P is proportional to 1/v বা P equals to K/v বা PV equals to K, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল অলওয়েজ একটা ধ্রুবক সংখ্যা। তাহলে অবশ্যই P1 equals to P2 V2 হবে। এভাবে চাইলে চালাতে থাকা যায়, যেমন P3 V3, এভাবে চলবে অসংখ্য পরিমাণ। তাহলে দেখো এইখানে যেহেতু আমাদের দুইটা কন্ডিশন আছে, এখানে P1 V1, এখানে P2 V2, তাহলে এই দুটো নিয়ে কাজ করব। তাহলে আমরা জানি P1 V1 ইকুয়ালস টু P2 V2। এখন এইখানে বুঝলাম যে P2 আছে, কিন্তু এর সাথে এই গভীরতার সম্পর্ক কিভাবে সাধন করব? দেখো পানির যে চাপ আছে, পানির চাপের ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? 9-10 একটা সূত্র পড়েছিলাম, P ইকুয়ালস টু এইচ রো জি। যাদের মনে আছে তারা একটু কমেন্ট করিয়ে বলিও যে এটা পড়েছো কিনা। P ইকুয়ালস টু এইচ রো জি। তাহলে দেখো আমাদের তাহলে কি হচ্ছে, P1 V1 ইকুয়ালস টু P2 V2। এখন P2 এর বদলে কি লিখব? পানির চাপ প্লাস P1। তার মানে পানির চাপটা কত হচ্ছে? পানির চাপ হচ্ছে এইচ রো জি, যেখানে রোটা পানির ঘনত্ব, যেটা হলো 9.8 অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, এবং এইচটা হলো গভীরতা, প্লাস P1
ইন্টু V2। এখন দেখো রো দেওয়া থাকবে উদ্দীপকে। এমনি ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে রো এর মান ধরে নেওয়া হয় 1000 কেজি পার মিটার কিউব, জি 9.8। P1টা যদি পরিবেশের চাপ দেয় তাহলে 101325 প্যাসকেল। এখন V1 অথবা V2 যে কোনো একটা দেওয়া থাকবে, তাহলেই দেখো সবগুলো তথ্য হয়ে গেল, শুধু এইচটা অজানা থাকলো। অথবা এইচ দেওয়া থাকবে, P1 দেওয়া থাকবে, তোমার বের করতে হবে V2 এর ভ্যালু কত। অর্থাৎ পানির উপরে একটা নির্দিষ্ট আয়তন ছিল, এইচ গভীরতায় নিয়ে গেলে পরিবর্তিত আয়তন কত হবে। তাহলে চলো একটা অঙ্ক করে আসি। মনে করো যে একটা বেলুন, পানির উপরে যার আয়তন ছিল V1 ইকুয়ালস টু 5 লিটার 10 লিটার, এবং একটা নির্দিষ্ট গভীরতায় যাওয়ার পরে এটা হয়ে গেল আয়তন 5 লিটার। এখন দেখো 5 লিটার যে হলো, এইখানে চাপ কাজ করতেছিল, মনে করো পরিবেশীয় চাপ P ইকুয়ালস টু 101325 প্যাসকেল। এই পানিটা ছিল, পানির ঘনত্ব ছিল রো ইকুয়ালস টু 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এই যে কত গভীরতায় নামা হয়েছিল এটা কিভাবে বের করব? চলো তাহলে এটা করে ফেলি। আমি তোমাদের একটু আগেই বললাম P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে P1 তো দেওয়া আছে, আগে P1টা লিখে নেই, V1টাও দেওয়া আছে। P2 সমান কি হবে? দেখো P2 মানে এই জায়গার চাপ কতটুকু ক্রিয়া করতেছে এই বেলুনের উপরে, তার এই বেলুনের উপর ক্রিয়া করতেছে কি? পানির চাপ প্লাস এই বায়ুমণ্ডলীয় চাপ যেটা পানির উপর ক্রিয়া করতেছিল সেই চাপ, অর্থাৎ পানির চাপ প্লাস বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে কি করব আমরা? পানির চাপটা আমরা জানি এইচ রো জি, এবং বায়ুমণ্ডলীয় চাপ P1 ইন্টু V2। তাহলে দেখো P1 এর ভ্যালু কত? 101325 গুণন V1 মানে 10 প্লাস ইকুয়ালস টু, আচ্ছা এটা ঠিক করে লিখি। তাহলে P1 সমান 101325, V1 সমান 10 ইকুয়ালস টু, এইচটা আমাদের বের করতে হবে, গুণন রো হলো 1000 গুণন জি এর ভ্যালু 9.8 প্লাস P1 এর ভ্যালু 101325 গুণন V2। V2টা কত? V2টা হলো 5। তাহলে দেখো 5 দিয়ে এই 10কে কেটে দিলে পরে 2 হয়ে গেল, তার মানে 101325 ইন্টু 2 ইকুয়ালস টু এইচ ইন্টু 1000 গুণন 9.8 প্লাস 101325। এইখানে দেখো শুধু অজানা আছে এইচ এর ভ্যালুটা, তাহলে আমরা অনায়াসে এখানে এইচ এর ভ্যালুটা বের করে নিতে পারি। এইটুকু পারলেই দেখবে বিগত বছরগুলোতে এইচএসসিতে প্রচুরবার এই রিলেটেড সৃজনশীল এসেছে। এখন দেখো শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতাটা বের করব। আমি সরাসরি সূত্র দিয়ে করে দেই। শিশিরাঙ্কের সূত্র হলো শিশিরাঙ্ক থিটা ইকুয়ালস টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এখন কথা হলো এই θ1 কি, θ2 কি, জিটা কি, থিটাটা কি। এইখানে যে থিটাটা আছে, প্রথম থিটাটা হলো শিশিরাঙ্ক, θ1টা কি?
শুষ্ক বাল্ব থার্মোমিটারের যে তাপমাত্রা শো করে সেইটা শুষ্ক বাল্বের তাপমাত্রা। থিটা টু কি? থিটা টু হলো সিক্ত বাল্বের তাপমাত্রা। এবং জিটা কি? এই শিশিরাঙ্ক জিনিসটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী গ্লেইসার। তার নাম অনুসারে এটাকে বলা হয় গ্লেইসারের ধ্রুবক। গ্লেইসারের ধ্রুবক। এখন দেখো, একই জায়গায় একই পরিবেশে শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা যদি দেওয়া থাকে এবং সেই তাপমাত্রায় গ্লেইসারের ধ্রুবকের মান যদি দেওয়া থাকে, তাহলে এখানে বসায় দিলে পারে থিটার ভ্যালুটা বের করতে পারবো। ধরো কোন স্থানে শুষ্ক বাল্বের আছে হলো 30 ডিগ্রি সেলসিয়াস, সিক্ত বাল্বে আছে, এটা মনে করো শুষ্ক, এবং সিক্ততে আছে 14 ডিগ্রি সেলসিয়াস, যেখানে গ্লেইসারের ধ্রুবক 1.65। তাহলে সেই দিনে শিশিরাঙ্ক কত হবে? তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? থিটা ইকুয়ালস টু থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে দেখো থিটা 1 এর ভ্যালু কত হচ্ছে? 30 ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের গতিতত্ত্ব, বেশিরভাগ ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই গ্যাসের গতিতত্ত্ব যখন আমরা অঙ্ক করি সেই ক্ষেত্রে আমাদের কেলভিন স্কেলে নিতে হয়। বাট এটা শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা করার সময় তোমাদের সেলসিয়াস স্কেলে রাখলে পারেই হবে। তাহলে 30 মাইনাস জি এর ভ্যালু 1.65 গুণন থিটা 1 মাইনাস থিটা 2 মানে 30 মাইনাস 14। তাহলে কত হয়? 30 মাইনাস 1.65 ইন্টু 16। এটা করলেই তোমরা পেয়ে যাবে। আশা করি শিশিরাঙ্কটা ক্লিয়ার হয়েছে। এরপর আপেক্ষিক আর্দ্রতাটা একটু আলোচনা করে নিই। এখন চলো আপেক্ষিক আর্দ্রতাটা দেখে আসি। আপেক্ষিক আর্দ্রতাটার সূত্র জানাটা প্রথমে জরুরি। আপেক্ষিক আর্দ্রতা আর দিয়ে প্রকাশ করা হয় স্মল এফ বাই ক্যাপিটাল এফ। স্মল এফটা কি? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আর এটা কি? ওই দিনের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এই দুটা গুণন 100%, তাহলেই আপেক্ষিক আর্দ্রতা সেদিনের পার্সেন্ট আকারে আমরা পেয়ে যাব। এখন কথা হলো, এই যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটা সরাসরি দেওয়া থাকে না। আমাদের পরীক্ষার খাতায় মনে করো যে শিশিরাঙ্ক ছিল আমাদের 18 ডিগ্রি সেলসিয়াস এবং ওই দিনের বায়ুর তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এই দুটা তোমাকে দেওয়া থাকবে, তোমার উদ্দীপকে দেওয়া থাকবে যে মনে করো 17 ডিগ্রি সেলসিয়াসে ওই দিনের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হলো মনে করো এক্স বা x1। 19 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া থাকবে x2। 29 ডিগ্রির ক্ষেত্রেও সরাসরি 29 ডিগ্রি দেওয়া থাকবে না, মনে করো 28 ডিগ্রির ক্ষেত্রে দেওয়া থাকলো y1 এবং 29 ডিগ্রিতে দেওয়া থাকলো y2। এগুলো কিন্তু সব প্রেসার, চাপ। তাহলে উপরে তো দেওয়া লাগবে 18 ডিগ্রি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং নিচে দেওয়া লাগবে 29 ডিগ্রিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো এই যে 17 এবং 19 এই দুটো তাপমাত্রায় যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে,
তাহলে দেখো এই যে 29 মাইনাস 17 ইকুয়ালস টু অনলি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে চাপের পরিবর্তন হলো কত, x2 মাইনাস x1। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য যদি এটা হয় তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হবে, x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2। এখন দেখো আমাদের তো প্রয়োজন 18 ডিগ্রি সেলসিয়াস, যেটা 17 ডিগ্রির চেয়ে 1 ডিগ্রি বড়। যদি এরকম হতো যে 18 না হয় 18.4 ডিগ্রি সেলসিয়াস হতো, তাহলে কি করতাম, এখানে আমরা বের করতাম 1.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটুকু চাপ বাড়বে বা কতটুকু চাপ পরিবর্তন হয়। যেমন 1.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হবে, তাহলে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.4 এটা করতাম। যেহেতু এখানে সরাসরি 18 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কোনো রকম দশমিক নাই, তাহলে আমরা এইভাবে রেখে দিলাম 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য এতটুকু পরিবর্তন হয়। তাহলে 18 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপ কতটুকু হবে, তাহলে দেখো 17 যে x1 ছিল এই x1 প্লাস x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 1 ডিগ্রির জন্য যতটুকু পরিবর্তন হলো সেটা x1 এর সাথে যোগ করে দিলাম। তাহলে 17 সাথে 17 ডিগ্রির চাপের সাথে 1 ডিগ্রির চাপ যোগ হয়ে গেল, তাহলে 18 ডিগ্রির তাপমাত্রার চাপটা আমরা পেয়ে গেলাম। ঠিক সেমভাবে 29 ডিগ্রি সেলসিয়াসের জন্য করব। তাহলে কি হবে, y1 প্লাস y2 মাইনাস y1 ডিভাইডেড বাই 2। দেখো আমরা তাহলে এটা পেয়ে গেলাম স্মল এফ এর ভ্যালু, এটা পেয়ে গেলাম ক্যাপিটাল এফ এর ভ্যালু। এটা এখানে বসা দিলেই হয়ে গেল। এখন চলো এইটার উপর ম্যাথ করে আসি। এই ম্যাথটা দেখো বলছে ওই দিন ঢাকার শিশিরাঙ্ক নির্ণয় করো, ক নাম্বার প্রশ্ন। তাহলে ঢাকার শিশিরাঙ্কে দেখো শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ কত ছিল, 28.6 ডিগ্রি সেলসিয়াস। সিক্ত বাল্বের ছিল 20 ডিগ্রি সেলসিয়াস এবং সেই দিনের গ্লেসিয়ারের উৎপাদক কি বায়ুর তাপমাত্রায় 1.664। তাহলে আমরা শিশিরাঙ্ক বের করার সূত্র কি জানি, থিটা ইকুয়ালস টু থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে এখানে বসায় দিই, কত হয় 28.6 বিয়োগ 1.664 ইন্টু থিটা 1 মানে 28.6 বিয়োগ থিটা 2 মানে 20 ডিগ্রি সেলসিয়াস। দেখো এটা খুব ভালোভাবে এখন ক্যালকুলেশন করতে পারবে, একদম ইজি জিনিস। এইটুকু করতে পারলেই এখান থেকে 3 মার্কস কমন পাওয়া যায়। এখন বলছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে কোন ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তি বোধ করবেন। 40 থেকে 55% বা 60% পর্যন্ত ব্যক্তি স্বস্তি বোধ করে। তোমরা একটু দেখে নিও কত থেকে কতর মধ্যে স্বস্তি অনুভব করে। তাহলে দেখো এর চেয়ে যদি কম তাপমাত্রা হয় তাহলে এর চেয়ে যদি কম আর্দ্রতা থাকে সেই আর্দ্রতার ক্ষেত্রে আমাদের শুষ্কতা বা রুক্ষতা দেখা যায়, যেটা শীতকালে আমরা লক্ষ্য করি। আর এর চেয়ে বেশি যদি আর্দ্রতা দেখা দেয় তাহলে বর্ষাকালের একটু ভাব আসে, যেটা একটু স্যাঁতসেঁতে টাইপের ভাব হয় এবং সেক্ষেত্রে ঘাম শুকাতে চায় না। তাহলে আমরা প্রথমে এটা থেকে কি বের করব, আপেক্ষিক আর্দ্রতা বের করব এবং বের করে দেখব কোনটা আমাদের স্বস্তিদায়ক পরিস্থিতির মধ্যে আসে। তাহলে উপরোক্ত তথ্যের ভিত্তিতে কোন ক্ষেত্রে কোন ব্যক্তি অধিকতর স্বস্তি বোধ করবেন, তাহলে অবশ্যই দুইটা শিশিরাঙ্ক জানা আমার জরুরি। চলো আগে শিশিরাঙ্কটা বের করে নেই। এটা হয় হলো 14.286 এত ডিগ্রি সেলসিয়াস। এটা পেলাম। এখন আমরা দিনাজপুরেরটা বের করে নিই। দিনাজপুরের ক্ষেত্রে কি হবে, থিটা ইকুয়ালস টু 32.5 মাইনাস 1.625 ইন্টু 32.5 মাইনাস 22 ইকুয়ালস টু কত হয়, ইকুয়ালস টু 15.4325 ডিগ্রি সেলসিয়াস অথবা 4375 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা দেখো, আচ্ছা 35.43 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো আমাদের প্রয়োজন কি, এই ক্ষেত্রে স্মল এফটা হবে এইটার জন্য এবং ক্যাপিটাল এফ হবে 28.6
6 ডিগ্রি সেলসিয়াসের জন্য, আর এইটার স্মল এফ হবে কোনটার জন্য, এটার জন্য, এবং ক্যাপিটাল এফ হবে 32.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য। এখন এইটা আগে বের করে নেই, এটা 14.286 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো 14.286 ডিগ্রি সেলসিয়াস এখানে দেওয়া আছে 14, 16, 28, 30, 32, 34 এত ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ এইটা 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 এইটা। এখন দেখো 14 এবং 16-র মধ্যে আছে এইটা, তাহলে 14 আর 16 নিয়ে আমরা কাজ করব। 14 ডিগ্রিতে এইটা, 16 ডিগ্রিতে এইটা। তাহলে 14.286 ডিগ্রি সেলসিয়াসের চাপ কত হবে? প্রথমে আগে আমরা 16 - 14 করে দেখি। তাহলে 16 - 14 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ইকুয়ালস টু 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য পরিবর্তন হয় চাপ কত? 13.63 - 11.99 ইকুয়ালস টু 1.64 মিলিমিটার মার্কারি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হবে? 1.64 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0.82 মিলিমিটার মার্কারি পরিমাণ পরিবর্তন হবে। তাহলে এইখানে দেখো 14.286, তার মানে আমাদের 0.286 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য কতটুকু পরিবর্তন হবে? 0.82 গুণন 0.286 মিলিমিটার মার্কারি। এটা বের করি, ইকুয়ালস টু কত হবে? 0.23 মিলিমিটার মার্কারি। তাহলে দেখো 14.286 কত হবে? এটা সমানিত মূলত 14 প্লাস 0.286 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা সমান কত হবে? দেখো 14 ডিগ্রি সেলসিয়াসে কত ছিল? 11.99। তাহলে 11.99 প্লাস 0.23 মিলিমিটার মার্কারি। এরপর দেখো এটার ক্ষেত্রে কিভাবে বের করব? এটা গেল কি স্মল এফ এর ভ্যালু। এইভাবেই ক্যাপিটাল এফ এর ভ্যালুটাও বের করতে পারি। দেখো ক্যাপিটাল এফ কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াস। সিক্ত বাল্বের জন্য 20 ডিগ্রি সেলসিয়াস, সরি আমরা তো শিশিরাঙ্কটা বের করলাম, স্মল এফটা বের করলাম। এখন ক্যাপিটাল এফ এর ভ্যালু কত হবে? 28.6 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে 28.6 ডিগ্রি সেলসিয়াস কার মধ্যে আছে? 28 থেকে 30-এর মধ্যে আছে। সেম প্রসেসে বের করে নেব। এটার ক্ষেত্রে দেখো শিশিরাঙ্ক কত হচ্ছে? 15.43 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 15.43 ডিগ্রি সেলসিয়াসের জন্য কোন দুটো রেঞ্জের মধ্যে থেকে বের করে নেব? 14 এবং 16 থেকে। এবং এই দিনের তাপমাত্রা কত ছিল? 32.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা বের করবো কোথা থেকে? 32 এবং 34কে কাজে লাগিয়ে। তাহলে দেখো স্মল এফ ক্যাপিটাল এফ দুইটার ভ্যালুই পেয়ে গেলাম। দুইটার ক্ষেত্রেই আমরা এখন আপেক্ষিক আর্দ্রতাটা বের করে নেব। বের করে নিয়ে আমরা বলে দেব যে কোন ক্ষেত্রে স্বস্তিদায়ক আপেক্ষিক আর্দ্রতা পাওয়া যাচ্ছে। কিছু জিনিস খেয়াল রাখা উচিত। হঠাৎ করে যদি দেখো শুষ্ক বাল্ব সিক্ত বাল্বের মধ্যে পার্থক্য কমে যাচ্ছে, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা প্রায় 100%-এর কাছাকাছি চলে যাচ্ছে, সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বা বৃষ্টি হবে। যদি দেখো শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্বের পার্থক্য হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তাহলে বুঝবে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এই দুইটা জিনিস একটু মনে রাখিও, এই দুটো জিনিস কাজে লাগবে। আর যেভাবে ম্যাথটা করে দিলাম, এইটুকু ম্যাথ করলেই সাধারণত এইটাই সৃজনশীলে আসে। এটা করতে পারলে পরেই তোমরা 10 মার্কস কমন পেয়ে যাবে।